একটা নির্জন জায়গায় ইভা ভারী একটা ব্যাগ হাতে নিয়ে মুন্নার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মুন্নার ইভার রিলেশনশিপের বয়স প্রায় 7 বছর। আজ ইভা নিজের পরিবার পরিজন ছেড়ে মুন্নার হাত ধরে নতুন করে আরেকটি জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছে। ইভা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মুন্নার সাথে পরিচয় হওয়ার শুরুর দিনগুলোর কথা। বড় মামার বাসার ছাদে মুন্নার সাথে ইভার প্রথম দেখা হয়। সাথে ছিল মামাতো বোন রোশনি। একদিন বিকেলে সিঁড়ির জানালায় দাঁড়িয়ে আছে আমি আর রোশনি। আমি মামার বাসায় বেড়াতে গেলে প্রতিদিন বিকেলে একবারের জন্য হলেও এই সিঁড়ির জানালার ধারে আসি, কারণ মামার বাসার সিঁড়ির এই জানালা থেকে পুরো শহরটাকে স্পষ্ট দেখা যায়। আজ রোশনি আমাকে শহরের বিভিন্ন জায়গা আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। ঠিক এমন সময় সেখানে এলো মুন্না। আমাদের পেছন থেকে দাঁড়িয়ে মুন্না ধমক দিয়ে বলল, প্রিয়া, আমার পকেটের টাকা মেরে তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস? মুন্নার গলার এমন কর্কশ আওয়াজ শুনে আমি আর রোশনি ভয় পেয়ে ঘুরে দাঁড়াই। আমি আর রোশনি ঘুরতেই মুন্না আমাদের দেখে কিছুটা লজ্জা পেয়ে আমতা আমতা করতে লাগলো। রোশনি হাসতে হাসতে বলল, মুন্না ভাই, তোমার তো দেখছি বয়সে চোখের পাওয়ার কমে গেছে। তুমি ইভাপুকে প্রিয়া বলে যা তা বলে যাচ্ছ। মুন্না লজ্জা মাখা কণ্ঠে বলল, সরি টু সে, বাট প্রিয়ার ওনার সাইজ, আই মিন এইজ এন্ড হাইট একই হওয়াতে আমি বুঝতে পারিনি যে ওটা প্রিয়া না। রোশনি হাসতে হাসতে বলল, প্রিয়া আজও তোমার পকেট থেকে টাকা চুরি করেছে? আমি রোশনিকে থামিয়ে দিয়ে বললাম, তুই এভাবে বলছিস কেন? বোন ভাইয়ের পকেট থেকে টাকা নিলে সেটা চুরি হয় না, বুঝতে পেরেছিস? কথাটা বলে আমি মুন্নার দিকে তাকালাম। মুন্নার চোখে চোখ পড়তেই আমি বুঝতে পারলাম মুন্নার লজ্জাটা এখনো কাটেনি। পুরুষ মানুষকে আমি এই প্রথমবার দেখলাম লজ্জা পেয়ে লজ্জাতে লাল হতে। মুন্না আমার সামনে দাঁড়িয়ে আর কোনো কথা বলতে পারছে না। একবার আমার দিকে একবার রোশনির দিকে চোখ তুলে দেখাচ্ছে। মনে হচ্ছে অনেকটাই সহজ সরল। মুন্না অস্বাভাবিক ভঙ্গিমায় আসি বলে আমার সামনে থেকে চলে গেল। আমি আর রোশনি আবারও সিঁড়ির সেই জানালার পাশে দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখতে লাগলাম। একদিন আমি কাপড় চেঞ্জ করার জন্য বাথরুমে প্রবেশ করি। বাথরুমের বাহিরে বেসিনের উপর রেখে আমি বাথরুমের ভেতর ঢুকে পড়ি। আমি পণ্যের কাপড় খুলে দেখি চেঞ্জের কাপড়গুলো ভিতরে নিয়ে আসেনি। তাই আমি বাথরুমের দরজা খুলে রোশনিকে কাপড়গুলো দেওয়ার জন্য ডাকছিলাম। ঠিক এমন সময় বাথরুমের বাহির থেকে আমার কাপড়গুলো কে যেন আমার সামনে ধরলো। আমি ভেবেছিলাম আমার ডাক শুনে রোশনি হয়তো কাপড়গুলো আমাকে দিতে এসেছে। তাই আমি বাথরুমের দরজা বন্ধ না করেই কাপড় পরতে লাগলাম। ঠিক এমন সময় আমার চোখ পড়লো মুন্নার দিকে। মুন্নাকে দেখে আমি চমকে উঠি। কি করে সম্ভব? সে কি করে এখানে এলো? আমি কিছুটা বিরক্ত নিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? মুন্না কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি রাগান্বিত সুরে বললাম, কি হলো? কথা বলতে পারেন না? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারেন না, তলে তলে তো পুরো মাছটাই গিলে খেতে পারেন। আমার মুখে এমন কথা শুনে মুন্না বলল, দেখুন, এখানে আমার কোনো দোষ নেই। আপনি কাপড় ছাড়া বাইরে আসতে পারছিলেন না, তাই আমি আপনার কাপড়গুলো এগিয়ে দিয়েছি। কোথায় আপনি আমাকে একটা ধন্যবাদ না দিয়ে উল্টো পাল্টা আমার বিরুদ্ধে যা তা বলে যাচ্ছেন। মুন্নার মুখে এমন কথা শুনে আমি বললাম, হায় আল্লাহ, আমার সর্বনাশ হয়ে গেল। আমার পণ্যের কাপড় ছিল না মানে? আপনি এসব দেখে ফেলেছেন? মুন্না বলল, হ্যাঁ দেখেছি। আমি মুন্নার এমন কথা শুনে বিচলিত হয়ে বলি, কি বলছেন? মুন্না বলল, তা আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগছে বলে মুন্না সেখান থেকে চলে যায়। আর আমি মুন্নার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি, হায় আল্লাহ, এখন আমার কি হবে? এই শয়তান মুন্নাটা যে আমার সবকিছু দেখে ফেলেছে। আমি কলিং বেল দিতেই দরজা খুলে দিল মুন্নার মা ইমা বেগম। দরজা খুলে আমাকে দেখতে পেয়ে বলল, কে আপনি আর কাকে চাচ্ছেন? আমি বললাম, আমার নাম ইভা, মমিন খানের ভাগ্নি আমি। মামার নাম বলার সাথে সাথে ইমা বেগম আমাকে জড়িয়ে ধরে বলল, ও আচ্ছা আচ্ছা, মমিন খানের ভাগ্নি ইভা, এসো এসো, ভেতরে এসো। আমি বললাম, না আন্টি, আমি আজ ভেতরে যাব না। আমি এসেছিলাম আপনাদের বাসায় রোশনি এসেছে কিনা খোঁজ নিতে। রোশনি তো প্রিয়ার সাথে বসে গল্প করছে। এসো, তুমি ভেতরে এসো। রোশনি যেহেতু ভেতরে আছে তাই আমিও আর মানা করলাম না। আন্টির কথা মতো রুমে প্রবেশ করলাম। আন্টি আমাকে ড্রয়িং রুমে বসতে বলে রোশনিকে ডেকে আনার জন্য ভেতরের রুমের দিকে চলে গেলেন। আমি মুন্নাদের ড্রয়িং রুমে বসে আছি। ঠিক এমন সময় একটা টাওয়েল পরে ড্রয়িং রুমে প্রবেশ করলো মুন্না। ড্রয়িং রুমে প্রবেশ করে মুন্না আমাকে দেখে লজ্জায় দৌড় দিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই পণ্যের টাওয়েল খুলে পড়ে যায়। আমি মুন্নার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে হাতে মুখ ঢাকতে লাগলাম। মুন্না কোন রকম মেঝে থেকে টাওয়েলটা তুলে পড়তে পড়তে বলল, আরে আপনি চিৎকার করছেন কেন? দেখুন, আপনি যদি আমার টাওয়েল খোলার ব্যাপারে কাউকে কিছু বলেন তাহলে কিন্তু আমিও কালকের আপনার বাথরুমের ঘটনাটি সবাইকে বলে দেব যে আমি আপনার সব দেখে ফেলেছি। আমি রাগান্বিত স্বরে বললাম, আরে ভাই, আপনি আগে টাওয়েল পরেন, তারপর কথা বলুন। আমি হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে দেখলাম মুন্না টাওয়েল পড়ছে, তাই মুখ থেকে হাত সরিয়ে মুন্নাকে বললাম, আরে ভাই, আপনি যেটা সামলাতে পারবেন না সেটা পড়তে যান কেন? মুন্না বলল, দেখুন, এখানে আমার কোনো হাত নেই। মুন্না যখন কথা বলছিল আমি মুন্নার দিকে তাকিয়েছিলাম। মুন্না একের পর এক কথা বলেই যাচ্ছে। মুন্নার সরল মুখের ভাষায় সেদিন প্রথমবার আমি মুন্নার প্রেমে পড়ে গিয়েছিলাম। একটা উপযুক্ত বয়সের মানুষ যখন সরল ভাষার কথা বলে সত্যিই তাকে অন্যরকম সুন্দর লাগে, যেটা আমি আজ মুন্নাকে দেখতে পেলাম। মুন্না কথা বলেই চলেছে আর আমি মুন্নার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুন্নার প্রেম সাগরে হাবুডুবু খেতে লাগলাম। একদিন আমি মুন্নার কথা মতো শাড়ি পরে একটা রেস্টুরেন্টে বসে আছি। এমন সময় মুন্না এসে আমার পাশে বসে। মুন্না আমার দিকে চেয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, সত্যি ইভা, নীল শাড়িতে তোমাকে অপরূপ সুন্দরী লাগছে। একটা কথা কি জানো ইভা, আল্লাহ কেন তোমার সাথে আমার আরো আগে দেখা করিয়ে দিলেন না? আমি মুন্নার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বললাম, আরো আগে যদি পরিচয় হতো, কিন্তু আমাদের মাঝে যদি কোনো সম্পর্ক না হতো, তাহলে কি তোমার ভালো লাগতো? এক কথায় উত্তর দিল না। আমি মুন্নার হাতটি ধরে বললাম, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন তা সবার ভালোর জন্যই করেন। তোমার সাথে আমার পরিচয়টা যখন হওয়ার প্রয়োজন ঠিক তখনই পরিচয় হয়েছে। আমার কথা শুনে মুন্না বলল, তুমি অনেক গুছিয়ে কথা বলতে পারো, বাট তোমার মতো এত সুন্দর করে
গুছিয়ে কথা বলতে পারি না আমি, তবে গোছানো হোক কিংবা অগোছালো হোক, আমি আমার সরল ভাষায় বলছি, সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি। সেদিন আমি মুন্নার মুখে এমন কথা শুনে তার উপর আমার বিশ্বাস এবং ভরসা এতটাই বিস্তৃত হয়েছিল যে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছিল। কারণ শুনেছি ভাগ্যবানরাই নাকি তার মনের মতো ভালোবাসার মানুষটিকে নিজের করে পায়। মুন্না একটার পর একটা কথা বলেই যাচ্ছে। আমি উপলক্ষ দৃষ্টিতে মুন্নার দু চোখের মাঝে আমার ভালোবাসার গভীরতা উপলব্ধি করে যাচ্ছিলাম। এভাবেই আমাদের ভালোবাসা বিন্দু থেকে অঙ্কুর, অঙ্কুর থেকে বিশাল বিস্তৃত এক প্রেমের অধ্যায় শুরু হয় আমার আর মুন্নার। আমাদের সম্পর্ক সবাই হাসি মুখে মেনে নিলেও মেনে নেয়নি আমার মামা মোমিন খান। একদিন তো মামা আমাকে সরাসরি বলে দিয়েছে, দেখ, আবেগ দিয়ে জীবন চলে না, জীবনকে চালাতে হয় বাস্তবতা দিয়ে। আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার বাসার ভাড়াটিয়ার ছেলের সাথে আমার ভাগ্নির বিয়ে তা কখনো হতে পারে না। সো এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে বরং লেখাপড়ার দিকে আরেকটু মনোযোগী হও। বলেই মোমিন খান সেখান থেকে চলে যায়। আমি নির্বাক হয়ে বসে থাকি। আমার কানে বারবার মামার কথাগুলো ভেসে আসছে। আমি কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সেদিন। তারপর অনেক চিন্তা ভাবনা করে ফোনটা হাতে নিয়ে ফোন দেই মুন্নাকে। মামা আমাকে যা বলেছে সব কথা খুলে বলি। আসলে বড় মামার এমন কথার পর আমার আর মুন্নার কোনো পথ খোলা ছিল না, শুধুমাত্র একটাই পথ খোলা ছিল, আর তা হলো আমরা দুজন সবাইকে ছেড়ে অজানা পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি জমাবো, শুধুমাত্র আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু মুন্না এখনো আসছে না কেন? ইভা বারবার মুন্নার আসার পথের দিকে চেয়ে আছে, কিন্তু মুন্নার আসার কোনো নামগন্ধ নেই। ইভার খুব টেনশন হচ্ছে। ইভার মনের মধ্যে হাজারো প্রশ্ন উদয় হতে লাগলো। মুন্না কি আসবে নাকি আসবে না? মুন্না কি আমাকে ঠকাচ্ছে নাকি মুন্না আমাকে ঠকাতে পারে না কখনো কোনো দিনও? শত প্রশ্ন নিজের অজান্তেই নিজেকে করে যাচ্ছে ইভা। ঠিক এমন সময় ইভার ফোনে একটি ফোন আসে। ইভা তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করতেই ইভার কানে ভেসে আসলো, আপু, মুন্না ভাই হসপিটালে, কয়েকবার তোমার কথা বলছে, এখন আর কোনো কথা বলছে না। বলে কান্নায় ভেঙে পড়লো প্রিয়া। প্রিয়া ফোনটি কেটে দিয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। নির্বাক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে ইভা চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। হসপিটালে ঢুকে ইভা দেখতে পেল প্রিয়া আর ইমা বেগম কান্না করছে মুন্নার পাশে দাঁড়িয়ে। সাদা একটা চাদরে মুন্নার শরীর ঢাকা। ইভা প্রিয়ার কাঁধে হাত রেখে বলল, কিভাবে হলো এই অ্যাক্সিডেন্ট? প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলল, আপু, তাড়াহুড়ো করে রাস্তা পেরোতে গেলে একটা ট্রাক। বলে আবারও প্রিয়া কান্না করতে থাকে। এমন সময় ইমা বেগম বলল, মারে, আমার ছেলে শুধু তোমার কথাই বলেছিল, মা, তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দাও। বলে ইমা বেগম কান্না করতে করতে আবারও বলতে লাগলো, মুন্না, বাবা আমার, এই দেখ ভাই এসেছে, ওঠ বাবা, ওট। বলে কান্না করতে করতে ইমা বেগম মুন্নার উপর মাথা রাখলো। এমন সময় ইভার চোখ পড়ল মুন্নার একটা হাত সাদা চাদরের বাইরে বের হয়ে আছে। মুন্নার হাতটিতে রক্ত দিয়ে লিখা আছে, ইভা, আমি তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। মুন্নার হাতের এই লেখাটি দেখে ইভা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। মুন্নার হাতটি ধরে বারবার চুমু খেতে লাগলো ইভা। সম্মানিত ভিউয়ার্স, মুন্না আর ইভার ভালোবাসা হয়তো পৃথিবীতে পূর্ণতা পেল না, কিন্তু পরপরে যেন তাদের ভালোবাসা দুজনের মিলনের মাধ্যমে পূর্ণতা পায়। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন।